সবাইকে জানাই গুড মর্নিং আর সঙ্গে জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। মাহেশ্বর থেকে আরো একটা নতুন ভ্রমণের ভিডিওতে সবাইকে স্বাগত। আজ 1 জানুয়ারি 2026 বৃহস্পতিবার। আপনারা আগের পর্বে দেখেছেন 31শে ডিসেম্বর 2025 সকাল 6:30 ইন্দোর থেকে আমরা রওনা দিয়ে ওমকারেশ্বর এবং মঙ্গলেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করে সন্ধ্যা 7:30 নাগাদ মাহেশ্বরে পৌঁছাই। সেই সব ভিডিওগুলি রয়েছে আমাদের চ্যানেলে এর আগের পর্বে, তাই আপনাদের অনুরোধ করব আগের পর্বের ভিডিওগুলি দেখার জন্য। তাহলে একটা সুস্পষ্ট ধারণা করতে পারবেন কম সময়ে কিভাবে এই বৈচিত্র্যময় মধ্যপ্রদেশ ঘুরে দেখবেন। মধ্যপ্রদেশ ভ্রমণের আদর্শ সময় হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। আমরা হাওড়া থেকে হাওড়া 9 দিনের ট্যুরে মধ্যপ্রদেশের পশ্চিম অংশ কিভাবে ঘুরে দেখলাম সেই সব ভিডিও পরপর আমাদের চ্যানেলে আসছে। ভালো লাগলে অবশ্যই দেখবেন, অনুরোধ রইল। গতকাল রাতে আমরা মাহেশ্বরে এসে এই হোটেল কার্তিক প্যালেসে ছিলাম। এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্টও আছে। আর চলুন আপনাদের রুমগুলি একবার দেখাই। এই রুমে সবকিছুই ঠিকঠাক ছিল, যা যা প্রয়োজন। আর এক রাতের জন্য আমাদের এই রুমের ভাড়া লেগেছে 1400 টাকা। আপনারা প্রয়োজন অনুযায়ী এসি এবং নন এসি হিসাবে রুম নিতে পারেন। আমরা যেহেতু শীতের সময় এসেছি তাই এসির কোনো প্রয়োজন নেই। আমরা সকাল 9টায় হোটেল থেকে চেক আউট করে চলে এলাম মাহেশ্বরের সেই বিখ্যাত অহল্যাবাই হোলকারের স্মৃতি বিজড়িত মাহেশ্বরের রাজবাড়া বা মাহেশ্বরের বিখ্যাত মিউজিয়াম। গতকাল আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে 5 মিনিটের হাঁটা পথে মাহেশ্বরের এই অহল্যাবাই হোলকারের প্যালেস। রাজবাড়ার প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পর সামনেই দেখতে পেলাম রানী অহল্যাবাই হোলকারের একটি বিশাল মূর্তি। হাতে শিবলিঙ্গ নিয়ে দাঁড়িয়ে আছেন। এর থেকে প্রমাণ হয় তিনি ছিলেন অনেক বড় শিব ভক্ত। আরও জানা যায় তিনি ভারতবর্ষে বিভিন্ন জায়গায় থাকা শিব মন্দির সংস্কার ও পুনর্নির্মাণ করেছিলেন। আমরা এই গেট দিয়ে যে অংশে প্রবেশ করছি এই অংশের নাম হলো রাজবাড়া। এই রাজবাড়াতে প্রবেশ করার পর দেখা যায় একটি বড় উঠোন, আর এই উঠোনের মাঝখানে রয়েছে একটি বেদি। সেখানে রয়েছে কৃষ্ণ এবং শিবলিঙ্গের মূর্তি, এবং উঠোনের একপাশে রয়েছে একটি তুলসী মঞ্চ। এই রাজবাড়ার ভিতরটা খুবই সাধারণ ও পরিষ্কার পরিচ্ছন্ন। এই রাজগদিতে বসে রাজমাতা অহল্যাবাই রাজ্যপাট সামলাতেন ও নীতি নির্ধারণ করতেন। মাহেশ্বরের এই প্যালেসে রানী অহল্যাবাই হোলকারের শাসনকালের সময় ব্যবহৃত বহু মূল্যবান জিনিসপত্র এবং অস্ত্রশস্ত্র সংরক্ষণ করে রাখা রয়েছে এই সংগ্রহশালাতে। এই দুর্গ ঘুরে দেখার সময় হলো সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আমরা এখন মাহেশ্বর প্যালেসের ভিতরে রয়েছি, আর এই প্যালেসের ভিতরে থাকা সুন্দর একটি শিব মন্দির ও সমস্ত কিছু ঘুরে ঘুরে আমরা দেখছি। আজ যেহেতু বছরের প্রথম দিন, তার জন্য সর্বত্রই মানুষের সংখ্যা চোখে পড়ছে। মাহেশ্বর হলো ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের খরগোন জেলার নর্মদা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক ও পবিত্র শহর। এই প্যালেসের উপর থেকে নর্মদা নদী আর তার আশেপাশের দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগছে। মাহেশ্বরের এই প্যালেসে আমরা এই প্রথমবার এসেছি, কিন্তু মনেই হচ্ছে না যে আমরা প্রথমবার এসেছি। আমাদের কাছে খুব চেনা লাগছে এই প্যালেস, কারণ এই প্যালেসের ছবি আমরা বহু সিনেমাতে দেখেছি, যেমন মণিকর্ণিকা, দাবাং 2, প্যাডম্যান, এইসব সিনেমাতে।
1765 থেকে 1796 সাল পর্যন্ত রানী অহল্যাবাই হোলকারের অধীনে মালওয়া রাজ্যের রাজধানী ছিল এই মাহেশ্বর। যাদেরকে এতক্ষণ দেখতে পাচ্ছিলাম না তাদেরকে অবশেষে পাওয়া গেল এই নর্মদার তীরে। আমাদের ঈশান্ত মাছেদের খাবার খাইয়েই খুশি। নর্মদা নদীতে প্রচুর সংখ্যায় মাছ দেখা যায়, কারণ এখানে মাছ ধরা নিষিদ্ধ তাই। আমরা এখন রানী অহল্যাবাই হোলকারের স্মৃতি বিজড়িত মাহেশ্বরের নর্মদা নদীর বিভিন্ন ঘাটগুলি ঘুরে দেখছি, আর এর সঙ্গে বেনারসের ঘাটগুলি একটা অদ্ভুত মিল খুঁজে পাচ্ছি। বেনারসের গঙ্গা আরতির মতো এখানেও নর্মদা আরতি হয়, যা আমরা গতকাল রাতে এখানে এসে দেখেছি। এখানকার নর্মদা আরতিও খুবই সুন্দর, আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। রানী অহল্যাবাই ছিলেন একজন খুব বড় শিব ভক্ত। তিনি সমগ্র ভারতবর্ষে প্রায় ৭৯টিরও বেশি শিব মন্দির আর তার সঙ্গে যুক্ত স্থানগুলির পুনর্নির্মাণ ও সংস্কার করেন। মাহেশ্বরে এসে নৌকাতে করে অবশ্যই একবার মাহেশ্বরের ঘাটগুলি ঘুরে দেখবেন। এখানে এসে নৌকা বিহার করতে করতে আমাদের মাহেশ্বরের দুর্গ দেখার অনুভূতি ছিল খুবই সুন্দর এবং আরামদায়ক। এই নৌকো ভ্রমণের জন্য আমাদের ভাড়া পড়েছিল মাথাপিছু 50 টাকা। জলের মাঝে দূরে থাকা মন্দির এখন আমাদের খুব সামনে। এই মন্দির পর্যন্ত স্পিডবোট যায় না, তাই এই মন্দিরকে দূর থেকে একবার প্রদক্ষিণ করে আমরা আবার ফিরে এলাম ঘাটে। এখানকার এই ঘাটগুলো বেনারসের ঘাটগুলোর মতনই সুন্দর। মাহেশ্বরের এই দুর্গে প্রতিদিন সন্ধ্যা 7টার সময় লাইট অ্যান্ড সাউন্ড শো দেখানো হয়। আমাদের এখানে আসতে একটু দেরি হওয়ার জন্য আমরা সেটা দেখা থেকে বঞ্চিত থেকে গেলাম। অহল্যাবাই ফোর্ট বা মহেশ্বর দুর্গ দেখার পর এখন আমরা যাব মান্ডুতে। কিন্তু মান্ডু যাওয়ার আগে আমরা দেখে নেব সুন্দর একটি ওয়াটারফলস, যার নাম সহস্রধারা ওয়াটারফলস। আমরা এই একটা গ্রাম্য রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তা দিয়ে অহল্যাবাই ফোর্ট থেকে বেরিয়ে 4 কিলোমিটার যাওয়ার পর আমরা পৌঁছে যাব সহস্রধারা ওয়াটারফলসে। আমরা এখন যে ওয়াটারফলস দেখতে যাচ্ছি এটা আমাদের প্যাকেজের বাইরে। এখানে যে এত সুন্দর একটা ওয়াটারফলস আছে তা আমাদের ড্রাইভারেরও জানা ছিল না। আমাদের হোটেল মালিক এই ওয়াটারফলসের সন্ধান দেন। আমরা এখন এই উঁচু নিচু পাথরের পথ দিয়ে এগিয়ে চলেছি। কিছুটা দূরেই দেখা যাচ্ছে ওয়াটারফলসটি। বৈচিত্র্যময় মধ্যপ্রদেশের আরও একটি দ্রষ্টব্য স্থানে চলে এলাম আমরা। এটি হলো সহস্রধারা জলপ্রপাত। প্রচলিত কাহিনী অনুসারে মহিষ্মতির বা মহেশ্বরের রাজা সহস্রবাহু তার সহস্র বাহু দিয়ে নর্মদা জলের প্রবাহ থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু মা নর্মদা হাজার হাজার ধারায় বিভক্ত হয়ে যান। আজও এই নর্মদা নদীর প্রবাহকে বহু ধারায় বিভক্ত হয়ে দ্রুত গতিতে বয়ে যেতে দেখা যাচ্ছে।
এই নর্মদা নদী ভারতের পঞ্চম দীর্ঘতম নদী এবং উপদ্বীপের দীর্ঘতম পশ্চিমমুখী নদী, যা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের মধ্যে দিয়ে 1312 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই নর্মদা নদীর জলের ধারা এত সুন্দরভাবে প্রবাহিত হচ্ছে, আর সেটা এত সামনে থেকে দেখে খুবই উপভোগ করছি আমরা। এই জায়গাটিও খুব সুন্দর জায়গা, এখানে এলে আপনাদের খুব ভালো লাগবে, তাই মধ্যপ্রদেশ ভ্রমণের তালিকায় এই জায়গাটাই অবশ্যই রাখবেন। আর এই সহস্রধারা ওয়াটারফলস দেখার পাশাপাশি দেখে নিতে পারেন ভারতের 4টি রাজ্যে থাকা ব্রহ্মদত্ত মন্দিরের একটি, যা মধ্যপ্রদেশ রাজ্যের এই মাহেশ্বর জেলাতে অবস্থিত। এখন আমরা এখান থেকে যাচ্ছি মান্ডুতে। মাহেশ্বর ভ্রমণের এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিন, তাহলে আমাদের পরের ভিডিওগুলি নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। পরের পর্বে আপনাদের মান্ডুতে থাকা প্রমুখ দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখাবো, তাই অবশ্যই দেখার জন্য অনুরোধ রইল।